একটি দেশে 75% লিটারেসি রেট, যেখানে প্রতি বছর ১৩ থেকে ১৪ লক্ষ স্টুডেন্ট তারা তাদের হায়ার সেকেন্ডারি এক্সাম দেয় এবং যার ভিতরে 10% আই মিন ১,৩০,০০০ থেকে ১,৪০,০০০ স্টুডেন্ট দেশে হায়ার গ্রেড আই মিন জিপিএ ৫ নিয়ে আসে। বাট প্রবলেমটা দাঁড়ায় তখন যখন এই স্টুডেন্টগুলো তাদের ব্যাচেলর প্রোগ্রাম কমপ্লিট করে জব লাইফে যায়। কারণ বাংলাদেশে ব্যাচেলর কমপ্লিট করার পর জব লাইফে যাওয়া 47% স্টুডেন্ট তাদের নির্দিষ্ট সাবজেক্টে পড়ালেখার পর ওই সাবজেক্টে জব পায় না, আই মিন বেকার। ২০২৪ সাল শেষে দেশে মোট বেকারত্বের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬,১০,০০০-এ। দেশে মোট বেকারের সংখ্যা ২৫,৮২,০০০। দেশে বেকারের সংখ্যা বেড়েছে, বর্তমানে কর্মহীন মানুষের সংখ্যা ২৫,৯০,০০০। একদিকে বেকারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে চাকরিদাতারা বলছেন যোগ্য লোকের অভাব। এখন এখানে প্রবলেমটা কি? কজ যেখানে তাদের প্রাইমারি স্কুল থেকে শুরু করে হায়ার গ্রেড আই মিন এইচএসসি পর্যন্ত তাদের রেজাল্ট ভালো, যেখানে 10% হায়ার গ্রেডের মার্কস নিয়ে আসছে, তারপরেও তারা কেন বেকার থাকে? এবং পৃথিবীর টপ ৫০০ ইউনিভার্সিটির ভিতর যেখানে এই দেশের কোনো ইউনিভার্সিটির নাম নেই। আসলে হায়ার গ্রেডে যাওয়ার পর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলি বা শিক্ষার মানের এই অধঃপতনের কারণটা কি? চলেন জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আমি এমডি আরমান হোসাইন, ইঞ্জিনিয়ার জঙ্গি শহর থেকে বলতেছি। বাংলাদেশের লিটারেসি রেট 75%। এটা অবভিয়াসলি গর্বের বিষয়, কারণ আজ থেকে ১০ বা আজ থেকে ১৫ বছর আগের কথা যদি চিন্তা করি তাহলে এটা অনেক কম ছিল। এবং বর্তমান যে লিটারেসি রেট, এটা আমরা ওয়ার্ল্ডের বাকি যে কান্ট্রিগুলো আছে যা ডেভেলপ করতেছে এরকম কান্ট্রির সাথে আমরা এটা তুলনা দিতে পারি বা এটা মানানসই বলা যায়। তবে কথা হচ্ছে আমাদের এই রেটটা আসলে বাস্তব জীবনে কতটা ইউজফুল বা ফিউচারিস্টিক, আমাদের লাইফের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা আসলে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে, এটা হচ্ছে মেইন কোশ্চেন। একটি দেশের শিক্ষার মূল ভিত্তি গড়ে দেয় হচ্ছে সেই দেশের প্রাথমিক শিক্ষা। কিন্তু বাংলাদেশের প্রাথমিক শিক্ষার দিকে তাকালে আপনি রীতিমতো হতাশ হতে বাধ্য, কারণ এইখানে 61% প্রাথমিক বিদ্যালয়তে কোনো পর্যাপ্ত পরিমাণ শ্রেণী কক্ষই নেই। এবং সেখানে শ্রেণী শিক্ষকের কথা বলতে গেলে প্রত্যেক ৪৭ জন ছাত্রের জন্য একটা মাত্র শ্রেণী শিক্ষক। এবং এই শিক্ষকদের ভিতরে 37% শিক্ষকের কোনো প্রাথমিক ট্রেনিং পর্যন্ত নেই। এবং এর রেজাল্ট হিসেবে দাঁড়ায় প্রাইমারি শিক্ষা কমপ্লিট করা আই মিন ক্লাস 5 কমপ্লিট করা স্টুডেন্টদের ভিতর 65% স্টুডেন্টদের ম্যাথের বেসিক পর্যন্ত আইডিয়া নেই। এই প্রবলেমটা যে শুধুমাত্র আমাদের প্রাইমারি পর্যায়ে সীমাবদ্ধ এমনটা না। আপনি যদি বাংলাদেশের কলেজ বা হাই স্কুল লেভেলে তাকান তাহলে সেখানেও সেম প্রবলেম লক্ষ্য করবেন। বাংলাদেশের কলেজগুলোর ভিতরে 92% কলেজে প্র্যাকটিক্যাল কোনো ল্যাব নেই। বাকি যে 8% কলেজে ল্যাব আছে, সেইখানে ল্যাব আসলে ল্যাবে কতটা করা হয় এটা হচ্ছে কোশ্চেন। কারণ আমরা ম্যাক্সিমাম ল্যাবগুলো করে থাকি শ্রেণীকক্ষে নিজের খাতার ভিতরে। প্র্যাকটিক্যাল এই অভিজ্ঞতাটা না থাকাটা এই স্টুডেন্টদের পরবর্তী স্টেজে আমি ইউনিভার্সিটি স্টেজে গিয়ে ভোগায়। কারণ ইউনিভার্সিটিতে পড়ালেখা করা স্টুডেন্টদের 80% স্টুডেন্টই তারা নিজস্ব রিপোর্ট তারা নিজে লিখতে পারে না। আর একটা মেজর প্রবলেম হচ্ছে বাংলাদেশের পাবলিক সিটের সংখ্যা। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে হায়ার সেকেন্ডারিতে প্রায় ১৩ থেকে ১৪ লক্ষ স্টুডেন্ট অ্যাটেন্ড করে এবং যার ভিতরে জিপিএ ৫ পায় ১,৩০,০০০ থেকে ১,৪০,০০০। কিন্তু হতাশাজনক একটা বিষয় হচ্ছে বাংলাদেশে পাবলিকের সিটের সংখ্যা ৫০,০০০-এর আশেপাশে। আপনি যদি দেশের সর্বোচ্চ গ্রেড আই মিন জিপিএ ৫ নিয়ে আপনার এইচএসসি কমপ্লিট করেন, তার ভিতরে ৩৫ থেকে ৩৭% স্টুডেন্ট দেশের পাবলিক যে সিটগুলো আছে বা পাবলিক যে ইউনিভার্সিটি আছে সেইখানে পড়ালেখার সুযোগ পাবে। আর বাকি যে স্টুডেন্টগুলা থাকবে তাদের কিন্তু মেক্সিমামকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে হবে, আর না হলে সেই স্টুডেন্টকে ন্যাশনাল পর্যায়ে পড়তে হবে। এখন কথা হচ্ছে আমরা ব্যাচেলর প্রোগ্রামে কি এমন প্রবলেম করে থাকি বা কি একটা লেকেজ থাকে যেটা আমাদের পরবর্তী জব সেক্টরে গিয়ে প্রবলেম ফেস করতে হয় বা জব সেক্টরে গিয়ে আমরা বিতাড়িত হই ওই জায়গা থেকে, বা আমাদের স্কিলে কি এমন ঘাটতিটা থাকে। এটার মেইন রিজন হচ্ছে এআই রিলেটেড আমাদের স্কিল গেইন না করা। বাংলাদেশের টোটাল যতগুলো ইউনিভার্সিটি আছে তার ভিতরে শুধুমাত্র ১% ইউনিভার্সিটি এআই রিলেটেড সাবজেক্ট প্রোভাইড করতে পারে। এআই রিলেটেড বাস রোবোটিক্স রিলেটেড। কিন্তু আমরা যদি এটা পাশের দেশ চায়নার সাথে কম্পেয়ার করি তাহলে সেখানে 98% ইউনিভার্সিটি এআই বা রোবোটিক্স রিলেটেড সাবজেক্ট তারা প্রোভাইড করতে পারে ইউনিভার্সিটিগুলো। বাট সেখানে বাংলাদেশ শুধুমাত্র 1%। আর দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে টিচার্স লিমিটেশন। বাংলাদেশের প্রত্যেক ৪১ জন ইউনিভার্সিটি স্টুডেন্টের পিছনে একজন টিচার থাকে। এটা কিন্তু হিউজ একটা নাম্বার, ৪১ জন স্টুডেন্ট। কিন্তু এটা যদি আপনি চায়নার সাথে তুলনা করেন তাহলে সেখানে প্রত্যেক ১৬ জন স্টুডেন্টের পিছনে একজন, আর ইউএস এর ক্ষেত্রে সেখানে ১৪ জন। এটা কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। কারণ আপনি যখন আপনার ধ্যান ধারণা ১৬ জন স্টুডেন্টের উপর দিবেন, সেটা আপনি যেভাবে কমপ্লিট করতে পারবেন সেটা কিন্তু আপনি 41
স্টুডেন্টের পিছনে সেটা করতে পারবেন না। কারণ আপনার এখানে প্রায় দ্বিগুণের থেকে বেশি স্টুডেন্টকে দিকে আপনার কনসার্ন করতে হচ্ছে, তাদের প্রবলেম সলভ করতে হচ্ছে। ৩য় বা অন্যতম গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা হচ্ছে আমাদের বাজেটের যে লিমিটেশন। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বাজেট ব্যবহার করা হচ্ছে মাত্র 2.1% জিডিপি এবং শুধুমাত্র এটা বহির্বিশ্বের সাথে না, আমাদের আশেপাশে যে কান্ট্রিগুলো আছে তাদের সাথেও এটা বলতে গেলে সর্বনিম্ন। আপনি চায়নাতে তারা টোটাল জিডিপির 4% তার শিক্ষাক্ষেত্রে ব্যবহার করে, আর বাংলাদেশ তার অর্ধেকের এরকম। এবং এটার ইফেক্ট বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং প্রত্যেকটা সেক্টরে প্রোভাইড করা হয়। বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং এর সর্বোচ্চ ইউনিভার্সিটি যেটা বুয়েটের কথা বলি, সেখানে প্রতি বছর বাজেট ধরা হচ্ছে 10 থেকে 15 কোটি টাকা। এবং এটা ভারতের সাথে তুলনা করতে গেলে ভারতের আইআইটি যেটা খড়গপুরের, সেখানে তাদের বাজেট থাকে হচ্ছে 1200 থেকে 1300 কোটি টাকা। এবং এটা বলতে গেলে বুয়েটের থেকে 100 গুণ বেশি। তাহলে বুঝতে পারেন যে সেখানে শিক্ষাক্ষেত্রের মান কতটা ডেভেলপ এবং স্টুডেন্টের প্রতি একটা ইউনিভার্সিটি কতটা কষ্ট করতে পারে, এটা এই বাজেট থেকে বোঝা যায়। বাংলাদেশের বুয়েটে একটা স্টুডেন্টের পিছনে খরচ হয় বছরে শুধুমাত্র $50, যেখানে চীন তাদের স্টুডেন্টের পিছনে খরচ করে $500 থেকে $600 এবং আমেরিকার সাথে যদি আমরা তুলনা করি তাহলে সেটা $3000 থেকে $4000 পার স্টুডেন্ট ইন এ ইয়ার। আর চতুর্থ প্রবলেমটা হচ্ছে ফিউচারিস্টিক প্রজেক্ট লিমিটেশন। এটা কিরকম? আপনারা যদি চীনের দিকে তাকান তাহলে দেখতে পারবেন চীনের ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টগুলো যে প্রজেক্ট করে, প্রত্যেকটা প্রজেক্ট বা 93% প্রজেক্ট হইতেছে চীনের যে কোনো কোম্পানি, সেটা হতে হুয়াওয়ে বা যতগুলো নামকরা কোম্পানি আছে চীনের, তাদের আন্ডারে। এর কারণে কি হয়, ওই প্রজেক্টটা যদি সফল হয় তাহলে সেই কোম্পানিটা এই প্রজেক্টটাকে তাদের ফিউচারিস্টিক যে কোনো কাজে ইউজ করে এবং এর কারণে ওইখান থেকে যে স্টুডেন্টগুলো থাকে তারা একটা স্টেজে গিয়ে তারা ওইখানেই সেটেলড হয়ে যায়। কিন্তু বাংলাদেশের দিকে তাকালে এটা ম্যাক্সিমাম বলতে গেলে ইউনিভার্সিটিতে এই প্রজেক্টগুলো কোনো কোম্পানির আন্ডারেই হয় না। আর বাংলাদেশের টপ ইউনিভার্সিটি যদি বলি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বুয়েট, এবং বুয়েটের যে প্রজেক্টগুলো হয় এটার শুধুমাত্র 19% প্রজেক্টগুলো হয় কোনো একটা কোম্পানি আন্ডারে, এবং অবভিয়াসলি সেটা বাংলাদেশি না, দেখা যায় বিদেশি কোম্পানি, সেটা হতে হুয়াওয়ে বা স্যামসাং যে কোনো, এবং সংখ্যাটা শুধুমাত্র 19%। আর পঞ্চম যে প্রবলেম সেটা হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে সেশন জট, এবং এইটা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে লক্ষ্য করা যায়। যেখানে ইউনিভার্সিটিগুলো 4 বছরে তাদের ব্যাচেলর প্রোগ্রাম শেষ করার কথা, সেটা শেষ করতে করতে 5 থেকে 6 বছর লেগে যায়। এটা যে শুধুমাত্র কয়েকটা ইউনিভার্সিটি তা না, এটা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আছে। আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, সেখানে যতগুলো সাবজেক্ট আছে তার ভিতরে 63% ইউনিভার্সিটিতে সেশন জট লক্ষ্য করা যায়। এবং এটা আমাদের শিক্ষাক্ষেত্রে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে, কারণ এই সেশন জটের কারণে বাংলাদেশ প্রতি বছর 2300 কোটি টাকা লসের সম্মুখীন হয়। আর ষষ্ঠ এবং সবথেকে জঘন্যতম প্রবলেমটা হচ্ছে পলিটিক্যাল ইন্টারফারেন্স। বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে প্রায় বলতে গেলে সবগুলাতেই এই পলিটিক্যাল ইন্টারফারেন্স দেখা যায়, এবং এইটা একটা নর্মাল স্টুডেন্টকে তার স্টাডি পারপাসের যে ফ্লো থাকে সেটাকে বিঘ্নিত করে। এবং বাংলাদেশে গত 1 বছরের দিকে যদি আপনি তাকান তাহলে বাংলাদেশের 97% ইউনিভার্সিটিতে এই টাইপের প্রোটেস্ট বা এই পলিটিক্যাল ইন্টারফারেন্স দেখা গেছে। আর সপ্তম প্রবলেমটা আমি পার্সোনালি মনে করি সেটা হচ্ছে বাংলাদেশের যে মুখস্থ নির্ভরতার চাকরি, সেটা বিশেষ পরীক্ষা হোক বা শিক্ষক নিয়োগ পরীক্ষা হোক বা ব্যাংকের জব বলি বা এই টাইপের যে মুখস্থ নির্ভরতার চাকরি, এটা আমার কাছে প্রবলেম মনে হয়। আর যদি আমরা বিসিএস এর কথা বলি তাহলে এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো যেতে পারে, কারণ একটা বিশেষ ক্যাডারের বেতন কিন্তু বেসিক স্যালারি ওই 35-এর আশেপাশে হয়। তো সেই হিসেবে বলতে গেলে একটা বিশেষ ক্যাডার দেখা যায় যে একটা শহরে, বড় শহরে বাসা ভাড়া নিয়ে থাকার যোগ্যতা থাকার কথা না, কারণ একটা বাসা ভাড়াই দেয় সেখানে 30 বা 35,000 টাকা বা 40,000 টাকা হয়ে থাকে। কিন্তু বিসিএস এ চাকরি করার পর 1 বছর পরবর্তীতে আপনি মনে হয় না এমন কোনো বিসিএস ক্যাডারকে খুঁজে পাবেন যার ব্যাংক ব্যালেন্স বা তার সম্পত্তির পরিমাণ 1 কোটি টাকার কম। পেলেও পেতে পারেন, বাট সেটা খুবই রেয়ার হবে। এবং এটার কারণে দেখতে পারবেন বাংলাদেশে বুয়েট থেকে কমপ্লিট করা অনেক স্টুডেন্ট যারা ভালো, ভালো সাবজেক্টে পড়ালেখা করে বের হইছে, তারা এসে পদ্মা সেতুতে কয়টা পিলার আছে, বাংলাদেশে কয়টা স্থাপনা আছে, বাংলাদেশে কত সালে কে চর্যাপদ লিখেছিল, ওইগুলা মুখস্থ করে বিসিএস ক্যাডার হইছে। মানি ক্যান টক। সুতরাং আমার বলা এখন এতগুলো প্রবলেম, এই প্রবলেমগুলোর রেজাল্টটা হচ্ছে কি, বাংলাদেশে 2023 সালে যে বিবিএস এর রিপোর্ট হয়েছিল সেখানে 164টা কান্ট্রির ভেতরে বাংলাদেশের পজিশন ছিল হচ্ছে 157, বলতে গেলে একদম লাস্টেই, বা এটা কান্ট্রির বাইরে এডুকেশন। তো আমরা এই এডুকেশন নিয়ে আমরা ফিউচারে ডেভেলপ দেশের জন্য আমরা কি করতে পারবো, এটা হচ্ছে মেইন কোশ্চেন। বাংলাদেশকে ডেভেলপমেন্ট কান্ট্রিতে আরও ফিউচারে ধাবিত করতে গেলে যে প্রবলেমগুলোর কথা বললাম সেই প্রবলেমগুলো সলভ করতে হবে। এখানে সর্বপ্রথম যেটা হচ্ছে এ রেটেড সাবজেক্টের যে প্রবলেম, এটা আপনাকে সলভ করতে হবে, কারণ বাংলাদেশে শুধুমাত্র 1% ইউনিভার্সিটিগুলো এ রিলেটেড সাবজেক্ট প্রোভাইড করে। এটা অন্তত 50%-এ নিতে হবে। 50% যদি নাও নিতে পারে, অন্তত 40 বা 30% ইউনিভার্সিটিতে এ রিলেটেড সাবজেক্ট অ্যাড করতে হবে। আর দ্বিতীয় যে প্রবলেম সেটা হচ্ছে শিক্ষকের স্বল্পতা।
এখন শিক্ষকের এই স্বল্পতা, এই প্রবলেম সলভ করতে গেলে ২ টা প্রবলেম একসাথে সলভ হবে। বাংলাদেশে ব্যাচেলর কমপ্লিট করা 47% যেখানে স্টুডেন্ট তারা বেকার। সেখান থেকে যদি আমরা শিক্ষকের পরিমাণটা বাড়াই অন্তত সেই বেকারত্ব একদিকে কমবে আর এদিক থেকে শিক্ষকের পরিমাণটাও বাড়বে। আর ৩য় যে প্রবলেমটা ছিল যে আমরা আমাদের জিডিপির মাত্র 2.1% আমরা নিজেদের ইউনিভার্সিটি বা আমাদের শিক্ষাক্ষেত্রে এটা ব্যবহার করি। এবং এইটাকে বেড়ে আপনার 2.1 থেকে 6% এ নিতে হবে। তাহলে যে ইউনিভার্সিটির যে ইন্টারনাল প্রবলেম সেটা প্রযুক্তিগত সমস্যা বলি বা প্রজেক্টের কথা বলি, এটা অটোমেটিক্যালি সলভ হবে। আরেকটা সেটার সাথে আসে যে প্রজেক্টগুলাকে সরকার কর্তৃক বলি বা ইউনিভার্সিটির যে অথরিটি কর্তৃক বলি যে এই প্রজেক্টগুলাকে যেকোনো কোম্পানি বাংলাদেশের হোক বা ইন্টারন্যাশনাল যেকোনো কোম্পানি হোক তাদের আন্ডারে করা। তাহলে এই প্রজেক্টগুলা যেমন একটা বাজেট পাবে, তেমনি এই প্রজেক্ট যদি সফল হয় তাহলে সেই কোম্পানি অবভিয়াসলি এই প্রজেক্টটা ফিউচারে ইউজ করবে। আর ফিউচার ইউজ করতে গেলে এইখানে এই প্রজেক্টের সাথে যে সকল স্টুডেন্টগুলো জড়িত আছে তারা অবভিয়াসলি একটা উপর পর্যায়ে চলে যাবে এবং যেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া। আর ফোর্থলি যে প্রবলেমটা সলভ করা উচিত সেটা হচ্ছে আমাদের যে সেশন জট এটা কমানো। কারণ এটার কারণে একটা স্টুডেন্টের অনেক বড় ক্ষতি হয়। কারণ এটা শুধুমাত্র স্টুডেন্টের না, সরকারেরও নিজস্ব অর্থের অনেক ক্ষতি হয়। স্টুডেন্ট ক্ষতি বলতে গেলে একটা স্টুডেন্ট তার ব্যাচেলর কমপ্লিট করতে, করতে তার বয়স ২৫ থেকে ২৬ পর্যন্ত হয়ে যায়। যেটা চীনের যদি আমি কথা বলি তাহলে তারা সেটা ২২ বা ২১ বছরে তারা কমপ্লিট করে। এখানে বহির্বিশ্বর সাথে আমরা ৪-৫ বছরের একটা গ্যাপ অটোমেটিক্যালি থেকে যায়। তো এটা একটা স্টুডেন্টের ফিউচারের জন্য এটা অনেক বড় একটা লেগেজ থেকে যায়। আর সর্বোপরি যদি আমরা বলি সকল প্রবলেম সলভ করা তাহলে সেটা আমাদের করতে হবে প্রাইমারি স্কুল থেকে। আর প্রাইমারি স্কুলে বর্তমানে প্রাইমারি বা হাই স্কুলের স্টুডেন্টরা 89% স্টুডেন্ট আমরা কোচিং সেন্টার বা আমরা গাইডের উপর নির্ভরশীল। এবং এটার কারণে কি হয় আমরা যে মুক্ত চিন্তা বা আমরা প্রবলেম সলভিং এর যে টেনডেন্সি ওটা মাথা থেকে আসে না, ওটা গাইড থেকে আসে। যেটা হয়তো বা আজকে গাইড দেখে আপনি যে ম্যাথটা করবেন ওটা ৫ দিন পর আপনি অটোমেটিক্যালি ভুলে যাবেন। যদি আপনি এটা মাইন্ড দিয়ে করেন তাহলে ওই প্রবলেমটা আপনি এরপরে যতবার ইচ্ছা আপনি সলভ করতে পারবেন। তো আপনার এই প্রবলেম সলভিং যে টেনডেন্সি এটা বাড়াইতে গেলে আপনার এই কোচিং সেন্টার বলি বা গাইড বলি এগুলো থেকে আপনার দূরে থাকতে হবে। আপনার নিজের টেনডেন্সিটাকে বাড়াতে হবে নিজের প্রবলেম সলভ করার মাধ্যমে। চীন এদিক থেকে কতটা ডেভেলপড সেটা আপনার ধারণার বাইরে। কারণ আমরা যেটা বর্তমানে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আমরা জাভা স্ক্রিপ্ট বলি বা সিএসই নিয়ে যারা পড়ে এটা বুঝতে পারবে যে C++ বা ডাটা স্ট্রাকচার এগুলো আমরা পড়তেছি ব্যাচেলরের সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে। ঠিক এইটাই একটা ক্লাস 6 বা 7 বা 8 গ্রেডের একটা চাইনিজ স্টুডেন্ট ওরা এগুলা পড়ে যারা ফিউচারে সিএসই নিয়ে পড়ালেখা করবে। আর আমরা যারা বাংলাদেশে 7 বা 8 গ্রেডে ছিলাম তারা A+B² সূত্র মুখস্থ করতে বিজি। চীন যে শুধুমাত্র পড়ালেখায় ডেভেলপ করেছে এরকমটা না। চীন হচ্ছে বিজনেসের জন্য সবথেকে বড় জায়গা। এখানে অনেক প্রোডাক্ট আছে যেগুলো বাংলাদেশে রপ্তানি করা হয় যার ভিতরে বিউটি প্রোডাক্টস আছে, কসমেটিক্স আছে। আরেকটা জিনিস হচ্ছে স্নিকার্স যেটা আমি নিজেও চায়না থেকে বাংলাদেশে পাঠাই। আমার নিজস্ব একটা পেজ আছে স্ট্যাবেম নামে। তো এইখানে যদি আপনারা স্নিকার্স নিতে চান সেটা 1:1 গ্রেড হতে পারে, ওএম গ্রেড হতে পারে। সেটা আপনি আমার পেজে মেসেঞ্জারে নক করতে পারেন বা আমার ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে আপনি অর্ডার করতে পারেন আপনার পছন্দের স্নিকার্স। সেটা চায়না থেকে ডিরেক্টলি বাংলাদেশে পাঠানো হবে। এক্ষেত্রে আপনার টাইমটা হয়তো বা ১৫ থেকে ২০ দিনের মতো সময় লাগতে পারে বাট কোয়ালিটিটা বেটার থাকবে এটা আমি ইনশিওর করতে পারি। সো আপনার যদি পছন্দ হয় তাহলে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে গিয়ে আপনি আপনার পছন্দের স্নিকার্স অর্ডার করতে পারেন। সো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো একটা টপিকসে অন্য একটা ভিডিও নিয়ে। তত পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।